সম্মানিত অধ্যক্ষ, আমার সহকর্মী কলিগ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। আমি দুঃখিত, আজকে আমার শিডিউল ক্লাস ছিল এটা সকালে আপলোড করার, কিন্তু কলেজে ভার্চুয়াল মিটিং থাকার কারণে জুমে একটু দেরি হয়ে গেল, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। যা হোক, আমি একটু শেষ সময় হলো আমার ক্লাস শুরু করছি। আমি যাদের উদ্দেশ্যে, বিশেষ করে আমার কলেজের সায়েন্সের শিক্ষার্থীরা, তোমরা যদি এই মুহূর্তে কোথাও থাকো, আমার অনলাইনে চলে আসো। আর অনলাইন হইলে সরাসরি বুঝতে সুবিধা হবে, অনলাইনে আসতে পারলে তোমাদের জন্য সমস্যা হবে না, কারণ এটা অটোমেটিকলি আপলোড করে ফেলবো। সুতরাং আমি ক্লাস শুরু করে দিচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা উপভোগ করো। এইটা বিশেষ করে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস। আমি এই ক্ষেত্রে বোর্ডের কিছু প্রশ্ন সমাধান করেছি। সেই প্রশ্নগুলি কিভাবে তোমরা উত্তর করবে সেই ব্যাপারে বিশেষ করে আলোচনা করা হয়েছে, তোমরা একটু ধৈর্য ধরে শোনো। আমি অনলাইন কেমিস্ট্রি ক্লাস, এটা আসলে অনেক, তোমাদের কলেজে কয়টা গেছে আমি হিসাব করে দিই নাই, দেখবো আর কি কয়টা গেছে। স্পেশাল ক্লাস 1 কোয়ালিটেটিভ কেমিস্ট্রি সলভিং বোর্ড কোয়েশন, এটা বিশেষ করে 217 এবং 218 সালের প্রশ্নগুলির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সলভ করা গেছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। আমি এখানে প্রথমে একটা প্রশ্ন দেখাচ্ছি, সেটা হলো ঢাকা বোর্ড 1 নম্বর প্রশ্ন 2017। উদ্দীপক দেখতে পাচ্ছ তোমরা? উদ্দীপক দেখতে পাচ্ছ? উদ্দীপকের মধ্যে দুই ধরনের দুইটা মডেল আছে। একের মধ্যে বলছে উদ্দীপক 1, আর উদ্দীপক 1-এর এল ও এম এর মান হিসেব করে তোমরা ইলেকট্রন সংখ্যা বাইর করো। তোমাদের জন্য আমি একটা ক্লাস বাইর করছিলাম, সেই ক্লাসটা আমি আপলোড করে দিব। তারপর আমি বলে দিচ্ছি এন ও এল এর মান হলো, এন হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো এন ও এল এর মান হিসেব করে তোমরা সহজে তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, কয়টা অরবিটাল আছে সেটা বাইর করে নিতে পারো। সেটা তোমাদের অনেক প্র্যাকটিস করা হয়েছে। তারপর আমি পরবর্তী স্লাইড আছে কিনা দেখি, আমি গ নম্বরটা বলে দিই। এখানে তোমার দুইটা, একটা বোরের একটা রাদারফোর্ডের, বাম দিকে একটা বোরের, ডান দিকে একটা রাদারফোর্ডের পরমাণু মডেল। দুই মডেলের মধ্যে পার্থক্য হলো, পার্থক্যগুলি না, তোমরা যখন এই মডেল সম্পর্কে তুলনা করতে বলবে, তোমরা পক্ষে কথা লিখবে দুইটা একই, দুইটার মধ্যে মিল কোথায় অমিল কোথায়, চারটা করে পয়েন্ট লিখবা। এইটা আমি আগে ক্লাসটা আপলোড করব, এটা করার পরেও আমি শেয়ার করে দিব, তোমরা ওই ক্লাসটা পাবা। অথবা তোমরা হাজারিনাকের বইতে খুব সুন্দর করে আছে, হাজারিনাকের যে কোনো বইতে আছে, গাইডে আছে, তোমরা ওই পয়েন্টগুলি মুখস্থ করে নিবা। হ্যাঁ, এখন দেখো, আমরা উদ্দীপকে গ নম্বর প্রশ্নটা আমি আমার মতো করে লিখছি, তোমরা তোমাদের মতো করে লিখবা। যে শক্তি স্তরের কথা বলা হয়েছে সেখানে এন এর মান 3, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের প্রধান কোয়ান্টাম সংখ্যা এন সমান 3 হলে এখানে এন এর মান 3 জন্য এল এর মান 3টা, 0, 1, 2। আমরা জানি এন সমান 3 এল সমান 0 হলে 3s অরবিটাল, এন সমান 3 এল সমান 1 হলে 3p অরবিটাল, এন সমান 3 এল সমান 2 হলে 3d অরবিটাল। আবার এল এর মানের উপর এম এর মান নির্ভর করবে। তাহলে এল সমান 2, এখানে লেখো এল সমান 3, এল সমান 0 হলে এম এর মান 0, তাহলে শুধু একটা অরবিটাল থাকবে 3s। এল এর মান 3,
এন এর মান 3, এল এর মান 1 হলে এম এর মান 3টা থাকবে, -101, -101, এটা 3 বলে 3 পড়ে গেছে, এটা 1, তাহলে এম এর মান যতটা অরবিটাল ততটা, তাহলে এখানে অরবিটাল থাকবে 3টা, অর্থাৎ ফি অরবিটাল 3টা। আবার এন এর মান 3, এল এর মান 2 হলে এম এর মান হবে -2 থেকে শুরু করে +2 পর্যন্ত, অর্থাৎ 5টা, তো অরবিটালও হবে 5টি, তাহলে ডি অরবিটাল হবে 5টি। তাহলে টোটাল অরবিটাল হবে, ফি অরবিটালের মধ্যে এস এর মধ্যে আছে 3s, ফির মধ্যে আছে 3 ফি এক্স, 3 ফি ওয়াই, 3 ফি জেড, জেড এর মধ্যে আছে 3 ডিএক্স ওয়াই, 3 ডি ওয়াই জেড, 3 জি জেড এক্স, 3 ডি জেড স্কোয়ার, 3 ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। মোট অরবিটাল হবে তোমার 3s একটি, 3 ফি 3টি, 3 ডি 5টি, মোট 9টি। এইভাবে মনে হয় লিখে দিলে তোমরা 5 পেয়ে যাবে এটা। আচ্ছা, আমি খুব দ্রুত শেষ করব। পরের প্রশ্নটা দেখো, এটাও ঢাকা বোর্ড 17, 2002। আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি এখানে একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের বিন্যাস দেখানো হয়েছে। দেখা যায় 3s পূর্ণ আছে, 3p পূর্ণ আছে, ডি সম্পূর্ণ খালি 4s1। তো তোমরা একটু চিন্তা করে পড়লে বুঝতে পারবা এইটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস, এটা নিশ্চয়ই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। এবং এখানে একটা জনপ্রিয় প্রশ্ন আছে, পটাশিয়াম 19তম ইলেকট্রন 3dতে প্রবেশ না করে 4s এ প্রবেশ করে কেন? আসলে সেই ব্যাপারটা এখানে তোমাদের কাছে জানতে চাইছে। আর একটা উদ্দীপক আছে A28, অর্থাৎ এইটা A28 মানে এটা নিকেল। তো আমরা প্রশ্ন কি করছে দেখি, উদ্দীপক একের 3d অরবিটালের ফাঁকা কেন ব্যাখ্যা করো। তাহলে 3d অরবিটাল ফাঁকা কেন ব্যাখ্যা আমরা ক্লাস অনেকবার পড়ছি। এখন অরবিটাল ইলেকট্রন প্রবেশ করবে সেটা নির্ভর করবে যে অরবিটাল শক্তিতে নিচে অবস্থান করে তার উপরে, আর শক্তি নিচে অবস্থান করে সেটাও জানবো n+l এর মানের উপরে। n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা 3d এবং 4s এর মধ্যে আলোচনাটাই করি, এগুলো আর আলোচনা করার দরকার নাই। 3dর জন্য n এর মান 3, l এর মান 2, যোগফল 5। 4s এর জন্য n এর মান 3, l এর মান 0, যোগফল 4। তাহলে n+l এর মান যেই অরবিটালের জন্য কম, সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই ক্ষেত্রে তোমার 4s এর জন্য n+l এর মান কম, অর্থাৎ শক্তিতে নিচে অবস্থান করবে, সেই জন্য সর্বশেষ ইলেকট্রন 4s এ ঢুকছে। যদি আর একটা ইলেকট্রনও 4s এ ঢুকতো, আর একটা ঢুকার পর যদি ইলেকট্রন থাকতো, তখন 3dতে ঢুকতে শুরু করতো। এটা মূলত আব্বু প্রিন্সিপাল, যে অরবিটালে শক্তিতে সবার নিচে অবস্থান করবে সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই কারণে 3d ফাঁকা, অর্থাৎ এখানে পটাশিয়ামের 19 ইলেকট্রন, 4s এর ঢুকার পর আর কোনো ইলেকট্রন নাই, সেই জন্য 3d ঢুকার জন্য আর কোনো ইলেকট্রন, এটা ফাঁকা রয়ে গেছে আর কোনো ইলেকট্রন না থাকার কারণে। এখানে ওইটা বলছে, পরবর্তী প্রশ্নটা যাই আবার আমরা। আচ্ছা, আমি প্রশ্নটা বলে দিই, তোমাদের সাথে প্রশ্নটা আছে যারা ফাইলটা পাইয়ে গেছো। প্রশ্নে বলা হয়েছে তোমার 2 নম্বর পরমাণু অর্থাৎ নিকেলটা ফক হিসেবে ব্যবহার করা যাবে কিনা। এই প্রশ্নের উত্তর লিখতে হলে তোমাদের, আসলে এটা এই অধ্যায়ের না, এটা তৃতীয় অধ্যায়ের, তারপর আমি আলোচনা করে দিই। তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে, যারা ফার্স্ট ইয়ার তারাও পড়ছো, যারা সেকেন্ড ইয়ার তাদেরকেও পড়ানো হয়েছে। প্রথমে আমাকে দেখতে হবে বলতেই অবস্থান্তর মৌল কিনা। ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাসে গেলা যায় সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে, তাহলে এটা ডি ব্লক মৌল। সেকেন্ড হবে তো অবস্থান্তর মৌল কিনা। অবস্থান্তর মৌলের সংজ্ঞা হলো ডি অরবিটালে ইলেকট্রন থাকবে, ডি অরবিটালে ইলেকট্রনটা স্থায়ী অসম্পূর্ণ হতে হবে। তাহলে এখানে ডি এর অরবিটালটা অস্থায়ী অসম্পূর্ণ, সেই জন্য এটা অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল আরও অনেক সংখ্যা দিতে পারি, একাধিক জারণ অবস্থা থাকবে, চৌম্বক ধর্ম প্রদর্শন করবে, জটিল আইন গঠন করবে। আমার কথা সেটা না, আমার কথা হলো নিকেলের পরমাণু সর্বশেষ ইলেকট্রন। তো এখানে আমরা দেখাইছিলাম এটা অবস্থান্তর মৌল। তা আমরা পরের অংশে যাই। জারিত অবস্থায় 3d অরবিটাল অবস্থায় ইলেকট্রন থাকে, এছাড়া কোনো প্যারাম্যাগনেটিক ধর্ম, সুতরাং নিকেল একটা অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল ডি অরবিটালের বিক্রিয়ায় পদার্থের সাথে পরিশোষণ ঘটে, ফলে বিক্রিয়ায়
প্রক্রিয়া ত্বরান্বিত করে। তো উসুরের আলোচনা এটাই প্রতীয়মান হয় যে নিকেল প্রবাহক হিসেবে ব্যবহার করা যায়। তোমরা বুঝতে পারছো নিশ্চয়। হ্যাঁ, তোমাদেরকে আমি এভাবে বলে রাখি, তোমরা যেহেতু এখন কলেজেও যাচ্ছে না, গাড়ি ভাড়াও লাগতেছে না, স্যারের টাকাও বেতনও দিতে হচ্ছে না, তোমরা একটা স্মার্টফোনের ব্যবস্থা করে নাও এবং সেখানে একটা জুম অ্যাপস অ্যাড করো, তার সাথে আমাদের সাথে যুক্ত হবে। আমরা বলে দিব কি করতে হবে, আমার সাথে সরাসরি যোগাযোগ করবো তোমরা। আচ্ছা, আর একটা প্রশ্ন দেখি এই ফাঁকে, এখানে NH2 NP4 n এর মান 2, এর অর্থ হলো যে এটা 2s2 2p4, তার শক্তি হচ্ছে 2s2 2p, ওইটা অক্সিজেন। আর একটা আছে NH3 NP5 3, এটা n এর মান 3, তাহলে 3s2 3p3, এটা হলো ফসফরাস। আমরা এটা বুঝে গেছি কি করতে হবে দিব। হুন্ডের নিয়ম ইলেকট্রন বিন্যাস, হুন্ডের নিয়মটা বর্ণনা করছি, তোমরা মুখস্থ করছো। হুন্ডের নিয়মটা আবার আমি কি লিখছি সেটা বলে দিই। হুন্ডের নিতে হলে একই শক্তি সম্পন্ন অরবিটালে একই মানের একই স্পিনে একটি করে ইলেকট্রন প্রবেশ করে। তাহলে একটি করে ইলেকট্রন প্রবেশ করার পরে যদি অরবিটাল সবগুলোতে একই শক্তি সম্পন্ন সব অরবিটালে প্রবেশ করে, তাহলে পরবর্তী ইলেকট্রনটা আবার বিপরীত স্পিনে প্রবেশ করে। এটা আরও বলতে পারি, একই শক্তি সম্পন্ন অরবিটাল সমূহের সর্বোচ্চ বেজোর সংখ্যক ইলেকট্রন থাকে। আরও ক্লিয়ার করে বললে, ইলেকট্রন কিন্তু একসাথে একজোট ঢুকে না। আমরা জানি একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন ঢোকে, কিন্তু কোন অবস্থায় তোমার 2টা ইলেকট্রন একসাথে ঢুকবে না, একটা করে ঢুকবে। এটাই হলো মোটামুটি হুন্ডের নিয়ম। তো উদ্দীপকের মৌলটি আমি ইলেকট্রন বিন্যাস দেখাই, ন্যাচারাল ইলেকট্রন বিন্যাস দেখাই 1s2 2s2 2p6। তাহলে আমি যদি হুন্ডের নিয়ম করি, প্রথমে আমি এস একটা ঢুকালাম, যে স্পিনে ঢুকাইছি 1s-এ, তারটা বিপরীত স্পিনে ঢুকালাম। 1s শূন্য হওয়ার পরে 2s ইলেকট্রন যাবে, তার একই নিয়ম, প্রথম ইলেকট্রনটা যে স্পিনে যাবে, দ্বিতীয় ইলেকট্রন তার বিপরীত স্পিনে যাবে। তারপর 2p-তে ঢুকতে থাকবে, 2px 2py 2pz, এই তিনটা অরবিটালে ইলেকট্রন ঢুকবে। প্রথমে 2px একটা ঢুকবে, তারপর 2py-তে একটা ঢুকবে, তারপর 2pz একটা ঢুকবে। একটা ঢুকার পরে আরও ইলেকট্রন থাকাতে 8 নম্বর ইলেকট্রনটা আবার 2px-এ ঢুকবে। এইভাবে যদি 9 নম্বর ইলেকট্রন থাকতো 2py-তে ঢুকতো, 10 নম্বর থাকলে 2pz-এ ঢুকবে। এইভাবে ইলেকট্রন অরবিটালে প্রবেশ করে। এটাই হলো হুন্ডের নিয়ম। তারপর 3 নম্বর প্রশ্ন ছিল কি, কোনটার বন্দর কোন কম। একটু দাঁড়াও, আমি প্রশ্নগুলো হাতে রাখি, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। তোমরা তাহলে প্রশ্ন, আমাদের যেটা বলা হয়েছে এটার আকার ভিন্ন হওয়ার কারণ, প্রথমে একটা পরমাণু হলো দ্বিতীয় শক্তি, এটা দুইটাই sp3 হাইব্রিডাইজড, অক্সিজেনও sp3 হাইব্রিডাইজ, না ফসফরাসও sp3 হাইব্রিডাইজ। তো উভয় একই ধরনের সংকরিত অরবিটাল হওয়ার কারণে দুইটাই একটু সরি, আমি একটু ডিস্টার্ব করে ফেললাম। তোমার অক্সিজেন, 2 হলো ফসফরাস। তাহলে সংকরিত অরবিটাল sp3 সংকরিত একটি চতুস্থলকের কেন্দ্রে অবস্থান করবে। তারপর অরবিটালগুলি কৌণিক বিন্দু বরাবর থাকবে। আমরা চতুস্থলক জানি 4টে তল দ্বারা গঠিত ঘনবস্তু চতুস্থলের কতগুলি বৈশিষ্ট্য আছে, 4টা তল থাকবে, তাদের কেন্দ্রে থেকে প্রত্যেকটা কৌণিক বিন্দুর দূরত্ব একই হবে। কৌণিক বিন্দুতে প্রত্যেকটা কৌণিক বিন্দু বরাবরটা প্রত্যেকটা রেখা তোমার 109 ডিগ্রি 28 মিনিট কোণ উৎপন্ন করবে। প্রত্যেকটা বন্ধন দূরত্ব সমান হলে এলেই হলো তোমার sp3 সংকরণের বৈশিষ্ট্য।
এটা 109.5 ডিগ্রি কোণ অবস্থান করবে, কিন্তু হাইড্রোজেন দুইটি বিজোড় ইলেকট্রন। তো ইলেকট্রন আমরা সংকরিত অরবিটাল দেখাইছি। সংকরিত অরবিটালের মধ্যে তোমার অরবিটাল চারটা একইভাবে সংকরিত হবে, কিন্তু বেজোড় ইলেকট্রন থাকবে দুইটা অরবিটালে জোড় ইলেকট্রন থাকবে। বেজোড় ইলেকট্রন হাইড্রোজেনের সাথে হাইড্রাইড বন্ধন গঠন করবে, একই দিকে থাকবে। তাহলে হাইড্রাইড বন্ধন গঠনের ফলে যে বন্ধন জোড় ইলেকট্রন হবে তাকে বলবো আমরা বন্ড পেয়ার ইলেকট্রন, আর যারা বন্ধন করবে না তাদেরকে বলে লোন পেয়ার ইলেকট্রন। তো বন্ড পেয়ার ইলেকট্রন নিজেদের মধ্যে বিকর্ষণ করে, লোন পেয়ার ইলেকট্রন নিজেদের মধ্যে বিকর্ষণ করে। তো বন্ড পেয়ারের বিকর্ষণ শক্তি যেভাবে বিকর্ষণ করে, লোন পেয়ার তার চেয়ে বেশি বিকর্ষণ করে। ফলে তোমার হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেনের মধ্যকার বন্ড, অর্থাৎ দুইটা লোন পেয়ারকে দুই দিক থেকে টেলে বন্ধন হমাইয়া দেয়। এই বন্ধন কোণ আর 109.5 ডিগ্রি থাকে না, সেটা কমে 160 ডিগ্রি হয়ে যায়। যেহেতু দুইটা বন্ধন হয়, এটা চতুস্থলক হবে না, এটা একটা দ্বি-আকৃতিক যৌগ হবে। আর অপরদিকে ফসফরাসও একই হাইড্রাইড, কিন্তু এটা তৃতীয় শক্তি স্তরে। এখানে আমরা জানি তৃতীয় শক্তি স্তরে খালি ডি অরবিটাল পড়ে থাকে। তো ডি অরবিটাল পড়ে থাকার কারণে তোমার নিউক্লিয়াস থেকে হাইড্রোজেনের দূরত্ব অথবা বন্ধনগুলির দূরত্ব অনেক বেশি হয়ে যায়। আর এখানে একটা লোন পেয়ারও থাকে, বেশি হয়ে যাওয়ার কারণে সেখানে তোমার বন্ধন 109 নাতে হয়ে একেবারে চলে আসে 93.5 ডিগ্রিতে। আমি একটু দ্রুত শেষ করার জন্য, এটা এমনি তৃতীয় অধ্যায়, ওখানে আলোচনা হবে, আমি এখানে আসি হিসেবে আলোচনা করে দিলাম। এখানে তোমাদের দুইটা পাত্রে দেওয়া আছে কুমিল্লা বোর্ড 17। একটা পাত্রে 40 ml ক্যালসিয়াম ক্লোরাইড, এটার ঘনমাত্রা হলো 6 × 10⁻³ মোলার, 25 ডিগ্রি সেলসিয়াস। এটাও হলো 6 × 10⁻³ মোলার, একই আয়তন। এটা হলো সোডিয়াম ফ্লোরাইড, এটাও 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। এটা দ্রাব্যতা না, দ্রাব্যতার গুণফল 4 × 10⁻11। তত্ত্বগুলি দেওয়া আছে। তোমাদের বলা হয়েছে এই পাত্রের ক্যাটায়ন ও অ্যানায়নে শনাক্ত। তাহলে ক্যাটায়ন অ্যানায়ন তোমরা ম্যাডামের কাছে পড়ছো, আমিও ক্লাসে পড়াইছি। ক্যাটায়ন তো কয়টা আছে? ক্যাটায়ন আছে মনে হয় 8টা, অ্যানায়ন 3টা। তাহলে যা প্রশ্ন আসবে 8টা থেকে আসবে, অ্যানায়নও 3টা থেকে আসবে। এখানে ক্যাটায়ন হলো ক্যালসিয়াম, অ্যানায়ন হলো ক্লোরাইড। তো ক্যালসিয়ামের শনাক্তকরণ সোজা, একটা টেস্ট হিসেবে তোমার ক্যালসিয়াম লবণ নিবা। তার মধ্যে আমরা তো ইউনিভার্সিটি পড়ার সময় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, তোমাদের এসব কিছু করতে হবে না। অ্যামোনিয়াম অক্সালেট দিবা, একই অক্সালেট দিয়া ক্যালসিয়াম লবণের মধ্যে যখন যোগ করবা, সাথে সাথে সাদা অদক্ষেপ করবে ক্যালসিয়াম অক্সালেটের, হয়ে গেল তোমার পরীক্ষা। তাহলে এখানে ক্যালসিয়াম আয়ন পাওয়া যাবে, অর্থাৎ ক্যালসিয়াম অক্সালেট লবণের অদক্ষেপ পড়বে। আর দ্বিতীয়টা ক্লোরাইডের শনাক্তকরণ সহজ, এটা তোমাদের প্র্যাকটিক্যালও আসবে, এখানে থিওরিতে আসছে, সেই জন্য আলোচনা করা হচ্ছে। ক্লোরাইড সিলভার নাইট্রেট দ্রবণে বিক্রিয়া করে সাদা অদক্ষেপ দেয়, যাহা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবীত হয়। কারণ তোমার ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড তিনটাই কিন্তু অ্যামোনিয়াম এর সাথে সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে অদক্ষেপ দেয়। তো এখানে আমরা পড়ার সময় পড়ছিলাম ক্লোরাইড হইলে সাদা অদক্ষেপ দিবে, সিলভার ক্লোরাইড। ব্রোমাইড হইলে হালকা হলুদ, আয়োডাইড হইলে গাঢ় হলুদ। কিন্তু আমার আমের দৃষ্টি, অর্থাৎ আমি মনে করি বর্ণ অন্ধ, আমি বুঝতে পারতেছি না বর্ণ কী হবে। কোনো অসুবিধা নাই, তুমি যে পরীক্ষাটা করবা তার ভিতরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দিবা। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করে দেওয়ার পরে সাদার সাথে সাথে যদি দ্রবীত হয়ে যায়, তাহলে এটা অ্যালুমিনিয়াম সিলভার ডাইঅ্যামোনিয়াম সিলভার ক্লোরাইডের দ্রবণ হয়ে যাবে। আর ব্রোমাইড হলে 5 বা 10 মিনিট পরে দ্রবীত হবে, আয়োডাইড হলে পরিবর্তন হবে না। তাহলে মোটামুটি আমরা ক্লোরাইড নিশ্চিত হয়ে গেলাম। দ্বিতীয় প্রশ্নটা আরেকটু দেখি, বিস্তৃত করলে অদক্ষেপ পড়বে কিনা। প্রথমে অদক্ষেপ পড়ার জন্য সত্য হলো, আগে বিক্রিয়াটা দেখায়। ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম ফ্লোরাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ফ্লোরাইড সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে।
ক্যালসিয়াম ফ্লোরাইডের আমি আয়নিক সমীকরণ লিখছি, ক্যালসিয়াম 2+, 2 ফ্লোরাইড আয়ন, আয়নিক গুণফল দিলাম। এখন আমাকে দেখতে হবে আয়নিক গুণফলটা দ্রাব্যতার গুণফলকে অতিক্রম করে কিনা। তাহলে আয়তন গুণফল দ্রাব্যতা গুণফলের অতিক্রম করতে হলে প্রথমে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা বাইর করতে হবে দ্রবণে মিক্সারের আগে। এটা তো আমরা পাইছি ওই দ্রবণ থেকে 6.6 × 10⁻³ m, প্রাথমিক আয়তন 40 ml, আর মিশ্রণের পর আয়তন হবে এত। তাহলে মিশ্রণের পর যেহেতু আয়তন পরিবর্তন হয়ে গেছে, ঘনমাত্রা ঠিক থাকবে না। তাহলে আমরা নতুন ঘনমাত্রা পাইলাম S2 = S1 B1/V2। তাহলে মানগুলো বসাই দিলাম, নতুন ঘনমাত্রা পাইলাম 10 × 10⁻³ মোল। এখন ফ্লোরাইডের ঘনমাত্রা বাইর করি। ফ্লোরাইডও এখন এই প্রাথমিক ঘনমাত্রা আয়তন এত, এখানে প্রাইম দিয়ে লিখবে, যেহেতু আমি S1 S2 এখানে লিখে ফেলছি, সেজন্য নতুনভাবে প্রাথমিক B1 প্রাইম 40 ml, ঘনমাত্রা S1 প্রাইম এত 6.6 × 10⁻³ m, মিশ্রণের আয়তন দুইটা যোগফল এখানে দেখাইছি বলে এখানে আর নতুন করে দেখাই নাই। তাহলে শেষ ঘনমাত্রা S2 প্রাইম সমান হোয়াট, একইভাবে আমরা বাইর করলাম। একইভাবে বাইর করে এটাও 3 × 10⁻³ m পাইয়ে গেছি। এখন আমি মানগুলি ওই KIP-র মধ্যে বসাই দিলাম। এই KIP-র একটা সমীকরণ লিখছি না, এখানে বসাই দিলাম। বসাই দিয়ে 2.7 × 10⁻⁸। আমি তোমাদের এই ফাঁকে বলো, আমার ক্যালকুলেশন ব্যর্থ হতে পারে, তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখো। তবে এইটা হলো 10⁻11, এটা -8, তাহলে প্রায় 1000 গুণ বড়। এটা 1000 গুণ নইলে হাসাহাসি গুণ বড়, তাহলে তোমার KIP-র মান বেশি। তাহলে কোনো দ্রবণের KIP যদি KSP থেকে বেশি হয় তাহলে অদক্ষেপ পড়বে। আমি যতটুকু লিখছি এতটুকু লিখলেও মনে হয় তোমরা নম্বর ফুল পেয়ে যাবে। তারপরে তোমরা তোমাদের আরেকটু যদি বাড়াই লিখতেছ, কেউ যদি 100-তে 100 পাইতেছ, তাহলে আরেক সুন্দর করে লিখতে পারো। আর এই প্রশ্নটা আসছে চিটাং বোর্ডে 2017 আলফা কণা, আর এটা হলো যে রাদারফোর্ডের পরমাণু মডেল পরীক্ষা করছিল সেটা। তো উদ্দীপক কৌণিক ভরবেগ নির্ণয় করো, আর এম কণার সাহায্যে কিউ বস্তুটি শনাক্তকরণের মাধ্যমে পরমাণু গঠন ব্যাখ্যা করো। এটা তোমাদেরকে ইনডাইরেক্টলি বলা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলটা ব্যাখ্যা করো। কারণ এই পরীক্ষাটা করছিল আলফা কণা ইয়ার মধ্যে স্বর্ণপাতের মধ্যে নিক্ষেপ করছিলেন, পরীক্ষাটা চালাইছিলেন রাদারফোর্ড। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলটা এখানে ব্যাখ্যা করবো। আমি মনে হয় আর এইটা ডিটেল এখানে আলোচনা করি নাই। এটা ওই আগে আমি আজকেই তোমাদের ওই ভিডিওটা শেয়ার করে দিব, তোমাদের চিন্তা করতে হবে না। এখানে বোরের হবে দ্বিতীয় সত্য সিদ্ধ থেকে আমরা পাই MBA = n × h/2 পাই। তাই আমি জানি ইলেকট্রনের বর, পি হলো রৈখিক বেগ, আর হলো ব্যাসার্ধ, এটাই হলো কৌণিক ভরবেগ। এখানে তোমাদের একটা প্রশ্নের মধ্যে লেখিং আছে, মানে এখানে শক্তি স্তর সম্পর্কে কোনো ধারণা দেয় নাই। যেহেতু তুমি ধরে নিবা একটাই n-এর মান একই হবে, তাহলে n-এর মান 1 ধরে মানগুলি বসাই দিবা, বসাইয়ে দিয়ে একটা রেজাল্ট পাবা 4.163 × 10⁻33 জুল সেকেন্ড। জুল সেকেন্ডকে আমরা ক্যালকুলেশন করে 4.163 × 10⁻33 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটাই হলো কৌণিক ভরবেগ। এতটুকু এর চেয়ে বেশি লেখার মনে হয় দরকার নাই, এতটুকু লিখলেই 3-এ 3 পেয়ে যেতে পারো। আর ওইটা বলছিলাম তোমাদের যেভাবে, তবে এখানে তোমার শুধু রাদারফোর্ডের স্বর্ণপাত বিদ্যুৎ বিজ্ঞান স্বর্ণপাত এটাও পরীক্ষা করবে, পরমাণু মডেলটাও লাগবে। এখানেও দ্বিতীয় প্রশ্ন সিলেট বোর্ডে 2017 আসছে। এখানেও দ্রাব্যতার উপর প্রশ্ন। প্রথম পাত্রে PQ 50 ml 0.5 m, দ্বিতীয় পাত্রে XY 50 ml 0.1 m। আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, তাপমাত্রার দরকার নাই, দেওয়া থাকলেও ভালো, না দিলেও তেমন অসুবিধা নাই। এক্ষেত্রে তোমাদের একটা ইনফরমেশন দেওয়া হয় নাই। ইনফরমেশনটা হবে তোমার, আমি বলে দিচ্ছি, আমার এখানে প্রশ্ন রেডি আছে। PY2 এর দ্রাব্যতার গুণফল, এই জিনিসটা লেখা হয় নাই। PY2 এর দ্রাব্যতার গুণফল হবে 1.85 × 10⁻8। তাহলে এটা তোমরা একটু লিখে রাখতে পারো। তাহলে দুইটা পাত্রে, প্রথম ও দ্বিতীয় পাত্রে মিশ্রিত দ্রবণের
ফি টু প্লাস, তাহলে বোঝা যাচ্ছে ফি কিউ দুইটাই হলো ডাই পজিটিভ ডাই নেগেটিভ। এখানে যে আরন সংখ্যা +2, এটা -2। তো তোমার বলছে যে প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণে দ্রবণে ফি টু এর ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে প্রথমে বিক্রিয়া দেখাও, বিক্রিয়া দেখাই আমরা তাহলে ফি টু প্লাস কি পাচ্ছি, এই তো মিশ্রণের ঘনমাত্রা 2.2। আমরা ওই একই নিয়মে মিশ্রিত করলাম। 2p প্লাস আগে এটার মধ্যে ছিল, এখন দুইটা মিক্সার হয়ে গেছে। তাহলে 2p প্লাসের ঘনমাত্রা হবে 0.25 m। তো অঙ্কটা আমরা এখানে করে দিলাম। py2 বাংলা লিখলে কি হয়, তাহলে phi2 এর 22 m আমরা লিখে দিলাম। প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রণে py2 পদক্ষেপ করবে কিনা এটা বাইর করতে হলে তোমাদেরকে দেখতে হবে পদক্ষেপ। ওই আগেও একটা অঙ্ক দেখাইছিলাম, পদক্ষেপ করার জন্য সত্য হলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে এটা আয়নিক গুণফল দ্রব্যতার গুণফলকে অতিক্রম করে কিনা। তাহলে আয়নিক গুণফল দ্রব্যতার গুণফলকে অতিক্রম করতে হলে তোমাকে অবশ্যই এটার আয়নিক গুণফল বাইর করে নিতে হবে। প্রথম আমরা সমীকরণ রিঅ্যাকশন দেখাইছি, py2কে ভেঙে লিখছি phi2 প্লাস 2y, তারপরে এটার আয়নিক সমীকরণ আয়নিক গুণফল লিখলাম phi2 প্লাস y মাইনাস হোল স্কোয়ার। তো phi2 প্লাসকে আমি s ধরলাম, তাহলে y2 মাইনাস হবে 2s। তাহলে KIP পাইছে কত, 8s কিউব। তাহলে এখন মিশ্রণের পূর্বে এত ওই আগের নিয়মেই B1 B2 S2 বাইর করে নিলাম। y2 এর ঘনমাত্রা পাইলাম s'2, এই মানগুলি KIPর মধ্যে বসাই দিছি। বসাইয়া দিয়ে যে মানটা পাইছি 6.25 × 10⁻⁻⁴, বসাইয়া দেওয়ার পরে KIPর মান যেটা পাইছি সেটা দ্রব্যতার গুণফল থেকে বেশি। দ্রব্যতার গুণফল এখানে আমি উল্লেখ করছি, দ্রব্যতার গুণফল থেকে বেশি হওয়ার কারণে এখানে পদক্ষেপ করবে। তাহলে তোমার শেষ এই প্রশ্নগুলি যদি লেখো তোমরা এভাবে সুন্দর করে আনসার করো, আমার মনে হয় এখানে কাটার কোনো সুযোগ থাকবে না। আর আমি যে প্রশ্নগুলি দেখাইছি এর বাইরে খুব একটা প্রশ্ন আসে নাই। তোমরা এই প্রশ্নগুলি এই ধরনের আমি যেটা দেখাইছি শুধু সেগুলো করবে না, আরও ভালো করে প্র্যাকটিস করবে। বরিশাল বোর্ড 2017 উদ্দীপক, এখানে দেখো এখন রিপিট হচ্ছে প্রশ্ন একইভাবে। এটা বোরের আধার বোরের পরমাণু মডেল। এখানে কে শেল, এল শেল, এম শেল, তিনটা শেল আছে। ইলেকট্রন কিন্তু নিচ থেকে জাম দিয়ে উপরে গেছে, তাহলে এখানে শক্তি শোষিত হবে। গঠন সম্পর্কিত মডেলটি আলোচনা করো। সেটা তো তোমাদের আদারপুর পরমাণু মডেল বইতেও আছে, আমি বলছি এটার পরে আগের যেটা আমি ভিডিওটা শেয়ার করব ওখানেই আছে, তোমরা বই থেকেই শিখে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি ওখানে একটু সংক্ষেপে লিখছি, ওইটা লিখলেও তোমরা পুরো নম্বর পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে দ্বিতীয় পর্যায়ে যেটা বলছে সেটা হলো সহজ জিনিস। প্রথমে তোমরা সব সময় উপরের এনার্জি লেভেলকে E2 ধরবা, নিচেরটাকে E1 ধরবা, আর ওইটাকে N1 দিয়ে চিহ্নিত করবা, উপরেরটাকে N2 দিয়ে চিহ্নিত করবা। এগুলো আমি সবে লিখছি। তো আমরা শক্তির হাইড্রোজেনের জন্য শক্তির সমীকরণ জানি যে এখনো শক্তি স্তরের জন্য 2π² me4, এটা মাইনাস থাকবে, মাইনাস সাইন। আর E2-র মধ্যে একই 2π² me4 ডিভাইডেড বাই N2² s²। তাহলে শোষিত শক্তি ডেল্টা E2 থেকে E1 বাদ যাবে। ক্যালকুলেশন করে এই সমীকরণটা বাইর করে নেবা, বাইর করে দিয়ে মানগুলি বসাইয়ে দিবা। বসাইয়ে দেওয়ার পরে এখানে একটা রেজাল্ট আসবে। আমি কিন্তু এখানে SI এককে করি নাই, CGS এককে করছি, তোমরা ওইটা ফলো করবে। এটাকে তোমরা পরে SI এককে কনভার্ট করতে পারবা। রেজাল্ট আসছে 2.17 × 10⁻11। ওই এখানে রেজাল্ট 1/1 1 বিয়োগ 1/9 8/9, এখানে আমরা 1.93 × 10⁻11, অর্থাৎ এখানে আর্ক পাইছি, এটাকে 10⁻7 দিয়ে গুণ করে 10⁻18, অর্থাৎ এখানে প্রথম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তর যখন ইলেকট্রনটা লাফ দিয়ে উপরের দিকে চলে যাবে তখন এই পরিমাণ শক্তি শোষণ করবে 1.93 × 10⁻18। তবে আমি তোমাদের বারবার বলে দিই, আমি ক্যালকুলেশন করি, হয়তো আমার ক্যালকুলেটরের ডিস্টার্ব থাকতে পারে, তোমরা আরেকবার
এটা চেক করে নিবা রেজাল্টটা সঠিকভাবে আছে কিনা। তো রেজাল্ট এসে প্রসেসগুলো ইম্পর্টেন্ট, রেজাল্টও ইম্পর্টেন্ট, কারণ 3-3 পেতে হলে তোমাকে ভালো করে রেজাল্ট দেখাইতে হবে। না হলে তোমার প্রসেসের জন্য তুমি 2 পাইতে পারো, 1 হাইটে ফেলবে সঠিকভাবে যদি উত্তর বাইর না করো। তাহলে এটা আমাদের এখানে আলোচনা শেষ। আমি পরবর্তী পর্যন্ত যেটা করছি সেটাও একই দেখো। SF2 এখানে SF2, এখানে পানির ভিতরে, এখানে সোডিয়াম ফ্লোরাইডের ভিতরে। তোমার বিপাত্রে SF2 এর দ্রাব্যতা নির্ণয় করো। তো দ্রাব্যতা সোজা, ওই SF2 কে তুমি আয়নিক সমীকরণ লিখবা, এখানে KSP লিখে দিবে সরাসরি, S এর মান বসাবে, 2S এর মান বসাবে, দ্রাব্যতা মানে কত ঘনমাত্রা, দ্রবীত ঘনমাত্রা কত, S এর মান বাইর করবা, ক্যালকুলেশন করবে, এত মোল পার লিটার, এটাই দ্রাব্যতা। KIP KSP S ইন্টু 2S। অর্থাৎ এখানে আমি যদি এটা দ্রাব্যতাকে S ধরি, তাহলে এটা থেকে একটাই S আর 2+ হয়েছে, সেই জন্য এটাও S, কিন্তু দুইটা F নেগেটিভ হয়েছে, সেই জন্য 2S। এই মানগুলো এখানে বসাই আমি একটা সমীকরণ পাচ্ছি 4S3, S এর মান বাইর করি KSP ডিভাইড বাই 4 টু দি পাওয়ার 1/3। তাহলে তোমার KSPর মান দেওয়া আছে, বসাই দিলাম, 4 আছে নিচে বসা, 1/3 ক্যালকুলেশন করে 1.4142 ইন্টু 10⁻5 হলো এটার দ্রাব্যতা। ক্লিয়ার? আর এবি দ্রাব্যতার মানের পার্থক্যের কারণ বিশ্লেষণ করে, এখানে কমন আয়ন এফেক্ট তোমরা ভালো করে বর্ণনাটা লিখে দিলে হবে। তোমরা যদি গাণিতিক লিখতে না পারো, গাণিতিক অনেক জটিল হয়ে যাবে। বর্ণনাটা দিলে 1 নম্বর হয়তো ছাড়িয়ে দিতে হবে তোমাদেরকে, 3 নম্বর দিবে। গাণিতিক হলে তোমাকে সঠিকভাবে কথাগুলি লিখতে হবে। আমি চেষ্টা করেছি, এখানে হয়তো বলছিলাম এই দিক থেকে এদিকে চলে আসতে হবে তোমাদের। সাধারণ আইন প্রভাব বর্ণনা করতে হবে। আমি একটু লিখতে চেষ্টা করছি। সাধারণ আইন প্রভাব যখন আইনিক কোনো দ্রবক, কোনো দ্রবণে দ্রবীত থাকে, এমন দ্রবণের কোনো আয়ন যোগ করা হলে উহার দ্রাব্যতা কমে যায়, ফলে তাড়াতাড়ি পদক্ষেপ পড়ে। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে হাইড্রোক্সিল আয়নের দ্রাব্যতা কমে যাবে, হাইড্রোক্সিল আয়নের। এই কথাটা সুন্দর করে বুঝাই দিলে 2 বা 3 পাবা। আর যদি পুরো পাইতে চাও, তোমার এই অঙ্কগুলি করে দেখাইতে হবে। আমি অঙ্কটা এখানে করে দেখাইছি, একটু তোমার এই অঙ্কটা করতে অনেক সময় চলে যাবে। আর যারা এক্সপার্ট তারা প্র্যাকটিস করে নিবে ভালো করে। আর যারা আমার মতো হনবতে A+ পাওয়ার জন্য আছো, 100-100 পাইতে চাচ্ছ না, তোমরা বর্ণনাটা সুন্দর করে লিখে দিবা, তাহলে 3 পাবো অন্তত। 4 পাইতে হইলে অঙ্ক করে দেখাইতে হবে। এখন আসো তোমার সম্মিলিত বোর্ড 2018 এই প্রশ্নটার একই দেখো তোমরা রিপিট, একই প্রশ্ন রিপিট হচ্ছে। অ্যালোএম এর মানের ভিত্তিতে করে যে শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস নির্ণয় করে, সেটা আমি আবার এখানে নতুন। ইলেকট্রন আগে ছিল অরবিটালের সংখ্যা, এখানে আমি একটু সংক্ষেপে দেখাইছি। তোমরা বইগুলো এন এর মান 3 হইলে এল এর মান 0, 1, 2, এল এর মান 0 হইলে 3s, 1 হইলে 3p, 2 হইলে 3d, আবার এল এর মান 0 হইলে এম এর মান 0, 0 হইলে অরবিটাল একটি। আর অরবিটাল এম এর মান একটি হইলে তোমার স্পিন হবে +-2 ইন্টু +-1/2, না সরি, শুধু +-1/2। তাহলে +-1/2 এর মধ্যে দুইটা স্পিন আছে, একটা +1/2 একটা -1/2। যতটা স্পিন ততটা ইলেকট্রন। এল এর মান 1 এর জন্য এম এর মান -1 থেকে +1 পর্যন্ত। তাহলে এম এর মান 3টার জন্য 3 গুণন +1/2 -1/2, তাহলে 6টা স্পিন 6টা ইলেকট্রন। এল এর মান 2 এর জন্য এম এর মান -2 থেকে শুরু করে +2 পর্যন্ত, 5 ইন্টু +-1/2, 10টা স্পিন, ইলেকট্রন 10টা। তো এস বিশেষ শুধু এস অরবিটাল, 3p অরবিটাল 3টি, 3d অরবিটাল 5টি, অরবিটাল হলো 9টি, আবার এস অরবিটালে 2টা ইলেকট্রন, পি অরবিটালে 6টা ইলেকট্রন, ডি অরবিটালে 10টা, টোটাল 18টা। অর্থাৎ এখানে তোমার যে শক্তি স্তরের কথা বলা হয়েছে সেখানে 18টা ইলেকট্রন থাকবে যে শক্তি স্তরে। হওয়ার পরিপ্রেক্ষিতে প্রণালী কোন অঞ্চলে হবে, আগের নিয়মেই করবো। কোন অঞ্চলে হওয়া গেলে প্রশ্নটা তোমাদের বুঝতে হবে। এখানে আমরা লাইম্যান সিরিজ, বাউমার সিরিজ, ফ্যাশন সিরিজ, আমার মনে হয় লাইম্যান সিরিজ, বাউমার সিরিজ, ফ্যাশন সিরিজ, এই 3টা ভালো করে মাথায় রাখলে হবে। তো লাইম্যান সিরিজের জন্য তোমার তরঙ্গ দৈর্ঘ্য বাইর করলে হবে। তরঙ্গ দৈর্ঘ্য বাইর করার সময় তোমরা এটাকে ন্যানোমিটারে নিতে হবে। তো
তো ন্যানোমিটার হইলে তোমার হিসাব মনে রাখা সহজ হবে। তাহলে 10 হইতে 380-র ভিতর হইলে এটা লাইমেন সিরিজ হবে, মানে এটা ইউভি রশ্মি হবে। আর 380 থেকে 780-র ভিতরে হলে এটা বার্মার সিরিজ হবে। আর 780 থেকে উপরে হলে এটা হয়ে যাবে প্যাসেন সিরিজ, বা বার্মার সিরিজ হলে দৃশ্যমান অঞ্চল, প্যাসেন সিরিজ হলো তোমার আইআর রশ্মি, ইনফ্রারেড। আচ্ছা যাক, আমি এখানে দেখাই দিলাম। তো আমরা অঙ্কটা কিভাবে করছি দেখো। ওই তো আগের নিয়মে অঙ্ক। এখানে আর এত কিছু দরকার নাই, এই সমীকরণটা লিখবা 1/λ=RH। তোমার RH এর মান দেওয়া থাকতে পারে, রিডব্যাক ধ্রুবক দেওয়া নাও থাকতে পারে, দেওয়া থাক বা দেওয়া নাও থাক। তোমরা লেখার সময় লিখবা 1.0967 × 10⁻⁻7 পার মিটার। না 7, সরি আমি ভুল বলছি, 7 লিখছি আমি। 1.09678 × 10⁻7 পার মিটার। এটা তুমি এসআইকে করে ফেলতে পারো, কোনো ঝামেলা হবে না। তাহলে N1 এর মান 2, N2 এর মান 3, অর্থাৎ এখানে তোমার তৃতীয় থেকে দ্বিতীয়তে জাম দিচ্ছে। তো 1/λ মান পাইছি আমরা, একটা রেজাল্ট পাইছি, এটাকে উল্টোইয়ে দিলাম। 1/λ পাইছি, 1/λকে উল্টোইয়ে দিলাম। 1/λ, হ্যাঁ ল্যামডা উল্টোইয়ে দিছি। উল্টাইয়া দেওয়ার পরিপ্রেক্ষিতে রেজাল্ট আসলো 656 × 4.656,464। এইটা মূলত, আচ্ছা এখানে আমার যেটা আছে এটা হলো তোমার 6.54,467 × 10⁻⁻7 মিটার। এখানে আরও দুইটা -9 করে 2 ঘর পিছিয়ে গেলাম। তো 10⁻9টা বাদ দিলে তখন ন্যানোমিটার হয়ে যাবে। তাহলে আমরা জানি তোমার 380 থেকে 780-র ভিতরে হলে এটা দৃশ্যমান অঞ্চল এবং এটা লাইমেন সিরিজ। দৃশ্যমান অঞ্চলের মধ্যে আমি আগের ক্লাসে বিভিন্ন সেগমেন্ট দেখাইছি। কোনটাতে গেলে লাল হবে, নীল হবে, বেগুনি হবে, সবুজ হবে। যেহেতু এখানে 647 হইতে 780-র ভিতর আছে, 647 হইতে 780-র ভিতরে হলো লাল বর্ণ। এর মধ্যে তড়িৎচুম্বক তরঙ্গ হলো দৃশ্যমান আলো, আর এ থেকে 647 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে আছে, মধ্যেকার আলো হলো লাল। অতএব এখানে বিকরিত হবে, বিকরিত তরঙ্গ হবে বার্মার সিরিজে দৃশ্যমান অঞ্চলে অবস্থিত এবং এর বর্ণ হবে লাল। এইভাবে লিখে দিবে সাইডে সাইডে, এখানে নম্বর খাটার কোনো সুযোগ নাই। যাক, তোমাদের মনে হয় আমার প্রশ্ন শেষ। সবাই ভালো থাকো, বাসায় থাকো, যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে সবসময় আপডেট রাখো। করোনা হয়তো আমাদের থেকে নিয়ে গেছে অনেক কিছু, কিন্তু আমাদের দিচ্ছেও কম না। আমরা ঘরে বসে বসে ক্লাস দিতে পারছি, আমাদের অনলাইনে দক্ষ করে তুলছে, ইন্টারনেটে আমরা দক্ষ হয়ে উঠতেছি। সুতরাং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করো। আর আমার ছাত্রছাত্রী তোমাদের গার্জিয়ানকে, মা বাবাকে আমার সালাম দিবা। এই বলে আমি আমার আজকের পাঠ এখানে সমাপ্তি ঘোষণা করলাম। খোদা হাফেজ।